তোমরা সবে চাও। রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের খান হার। সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি। থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস। সোনালি তার গার বরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি। সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে। হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে। ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে। সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে পিলেও, নিতুই যে জ্বর তার। বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। শব্দার্থ ও টিকা। ভেন্না পাতা। ভেন্না এক ধরনের গাছ। গরিব মানুষ এই গাছের পাতা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে। সাক্ষী, কোনো ঘটনা যে সামনে থেকে দেখে এবং দরকারি জায়গায় প্রকাশ করে। প্রত্যক্ষদর্শী। দেশে। দিয়েছে শব্দের আঞ্চলিক রূপ। অনাহারে, আহার বা খাবার ছাড়া। না খেয়ে বা অভুক্ত থাকা। হাসির প্রদীপ রাশি। প্রদীপ যেমন আলো ছড়ায়, তেমনি হাসি মুখমণ্ডলকে উজ্জ্বল করে। আনন্দময় অনুভূতি প্রকাশ করে। বাস, পোশাক, জামা, গার, গায়ের, শরীরের, বরণের, রঙের, উপহাস, ঠাট্টা, মশক, মশা, পিলে, প্লীহা, স্প্লিন। পাকস্থলীর বাম পাশের একটি অঙ্গ। এই অঙ্গের অসুখ হলে পেট ফুলে ওঠে। নিতুই, নিত্য বা প্রতিদিন, রোজ। এটি একটি কাব্যিক পদ। বৈদ্য, কবিরাজ, গ্রাম্য চিকিৎসক। পাঠের উদ্দেশ্য, মানুষের প্রতি সহানুভূতি ও সামাজিক দায়বোধ জাগ্রত করা। পাঠ পরিচিতি। আসমানি কবিতায় সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের অসহায় দরিদ্র শিশুদের দুঃখ কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছে। আসমানি গরিব। তাদের বাসা পাখির বাসার মতো নাজুক। সামান্য বৃষ্টিতেই তাদের ঘরে পানি পড়ে। ঠিকমতো খেতে পায় না বলে অসুখে ভোগে। পোশাক তার ছেঁড়া। মুখে তার হাসি নেই। কণ্ঠে নেই গান। তাদের বাড়ির আশপাশ অস্বাস্থ্যকর। আসমানির জীবনে আনন্দ নেই। অনেক দরদ দিয়ে কবি আসমানির জীবনের যে চিত্র এঁকেছেন, তা আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বোধ জাগিয়ে তোলে। কবি পরিচিতি। জসিমউদ্দিন ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তার কবিতা রচনা শুরু। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই তার কবর কবিতা প্রবেশিকা শ্রেণীর বাংলা সংকলনে স্থান পায়। তার কবিতায় গ্রামবাংলার জীবন ও প্রকৃতির ছবি ফুটে উঠেছে সহজ সরল ভাষা ও সাবলীল ছন্দে। জসিমউদ্দিনের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশি কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ধানক্ষেত, সুচয়নী ইত্যাদি। এছাড়া তিনি ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, নাটক, সঙ্গীত ও প্রবন্ধের বই রচনা করেছেন। শিশুদের জন্য লেখা ডালিম কুমার তার অনবদ্য রচনা। জসিমউদ্দিনের কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে পড়ে তিনি দীর্ঘদিন কাজ করেন সরকারের প্রচার বিভাগে। ১৯৭৬ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ১. ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক, খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করো। কবিতার আসমানি পড়ার পর যে পরিবারের জীবন পরিস্থিতি ফুটে উঠেছে,
তার সঙ্গে মিল রেখে গ্রামের একটি দরিদ্র পরিবারের সম্ভাব্য তালিকা তৈরি করা যেতে পারে। ঘরদোর, ছোট্ট কুটির বা কাঁচা ঘর, ছাদের জন্য ঘেন্না পাতার ছাউনি, বৃষ্টিতে ছানা ফেলে পানি ঢোকে, খোলা বা নড়বড় জানালা, মাটির বা কাদা পাথরের মেঝে, পোশাক, ছেঁড়া জামা কাপড়, 1 বা 2 জোড়া জুতো বা নির্জুতো, পুরনো বা নাপাক পরিধেয় কাপড়, খাবার, দৈনিক ঠিকমতো খাবার না পাওয়া, সাধারণত ভাত ও শাক সবজি, মাছ বা মাংস খুব কম বা মাঝে মাঝে, খাদ্যাভাবে অনাহার বা অর্ধভোজন, পারিবারিক অবস্থা, শিশুরা অভুক্ত, বড়রা অসুস্থ বা ক্লান্ত, স্বাস্থ্য পরিষেবা সীমিত, গ্রামে বৈদ্য বা কবিরাজ ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই। পরিবেশ অস্বাস্থ্যকর, ম্যালেরিয়ার মশা, জলে বৃষ্টিপাতের পানি জমে থাকা, অতিরিক্ত পরিস্থিতি, হাসি বা আনন্দ খুব কম, শিক্ষার সুবিধা সীমিত, সামাজিক বা আর্থিক সহায়তার অভাব। এটি কবির বর্ণনার সঙ্গে মানানসই একটি বাস্তবধর্মী চিত্র। 2. উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও। উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনকে এভাবে বর্ণনা করা যায়। গ্রামের গরিব পরিবারটির জীবন খুবই কষ্টকর। তাদের ঘর ছোট, ঘেন্না পাতার ছাউনি দিয়ে তৈরি। বৃষ্টি হলেই পানি গড়িয়ে পড়ে। হালকা বাতাসেও ঘর নড়বড় করে, তাই পরিবারের মানুষরা নিরাপদ ও আরামদায়ক ঘরে থাকতে পারে না। খাবারের অভাব তাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে। যথেষ্ট ভাত, শাক সবজি, মাছ বা মাংস পাওয়া যায় না। অনাহারে দিন কাটে, শিশুদের পেট ভরে না, বড়রাও অসুস্থ থাকে। এই কারণে তাদের শরীর দুর্বল ও অসুস্থ থাকে। পোশাকও অনেক নাজুক, জামা কাপড় ছেঁড়া, জুতো কম বা পুরনো। শীত বা গরমে ঠিকমতো শরীর রক্ষা করতে পারে না। পরিবেশও অস্বাস্থ্যকর, মশার উৎপাত বেশি, জলাবদ্ধতার কারণে রোগের ঝুঁকি থাকে। চিকিৎসার সুবিধা সীমিত, বৈদ্য ছাড়া ওষুধ বা চিকিৎসা পাওয়াও কঠিন। সকল সমস্যার কারণে এই পরিবারের জীবন আনন্দহীন। শিশুর মুখে হাসি কম, গলায় গান নেই। দিনভর কাজ বা ক্ষুদ্র চাহিদা মেটানোই তাদের ব্যস্ততা। তবু তারা বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যায়। কষ্ট সহ্য করে এবং ছোট ছোট আনন্দের মুহূর্তে নিজেকে ধন্য মনে করে। যদি চাও, আমি এই বর্ণনাটিকে আরও ছোট, সংক্ষিপ্ত এবং কাব্যিক ধাঁচে সাজিয়ে দিতে পারি, যেন পড়তেও সহজ হয়। সেটা করি কি? নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। 1. বুকের ক খানা হাড় কিসের সাক্ষী দেয়? উত্তর, ক অনাহারের। 2. আসমানির মুখে হাসি নেই কেন? উত্তর, খ দারিদ্র্যের কারণে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিষ্টি মেয়ে ময়না। হাসি আনন্দের মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। হঠাৎ করে তার বাবা মারা গেলে সে ও তার মা দিশাহারা হয়ে পড়ে। অভাবের তাড়নায় ময়নার হাসি আনন্দ আজ মলিন। 3. উদ্দীপকের ময়না ও আসমানি কবিতার আসমানির মিল রয়েছে। আই পরিণতিতে, ই বিবেচনায়, ই স্বজন হারানোতে। কোনটি ঠিক? উত্তর, খ আই ও ই পরিণতিতে ও স্বজন হারানোতে। 8. উদ্দীপকে আসমানি কবিতার কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? উত্তর, খ দারিদ্র্য। সৃজনশীল প্রশ্ন। 1. গ্রামের দরিদ্র কৃষক লালচান মিয়া। তিনি বিঘা 3 জমি বর্গা চাষ করেন। পর 2 বছর বন্যা ও খরায় জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারেন না। না খেতে পেয়ে তার সন্তানদের হাড্ডিসার অবস্থা। একটি মাত্র মাটির ঘর, তারও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম। বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছুই ছাড়ে না। ক আসমানিদের গ্রামের নাম কি? উত্তর,
আসমানীদের গ্রামের নাম রসুলপুর। খ মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, এই চরণ দুটি দ্বারা বোঝানো হয়েছে যে আসমানীর স্বভাব মূলত আনন্দময় এবং হাস্যরসপূর্ণ। তার মুখে স্বাভাবিকভাবেই হাসি আনন্দের জ্যোতি ঝলমল করে, কিন্তু দারিদ্র্য ও অভাবের কারণে সে তার স্বাভাবিক আনন্দ প্রকাশ করতে পারে না। অর্থাৎ অভাবের দাপটে তার হাসি মলিন হয়ে গেছে। সংক্ষেপে, আনন্দময় স্বভাব থাকা সত্ত্বেও দারিদ্র্য তার হাসি ও আনন্দকে দমন করেছে। গ আসমানীদের ঘরের সাথে লালচান মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো। উত্তর, লালচান মিয়ার ঘর এবং আসমানীদের ঘরের মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়। দুই পরিবারের ঘরই নাজুক ও অস্থায়ী। আসমানীদের ঘর ভেন্না পাতার ছাউনি দিয়ে তৈরি, বৃষ্টিতে পানি ঢোকে, হালকা বাতাসে নড়ে। একইভাবে লালচান মিয়ার মাটির ঘরও খুব ছোট এবং ছাউনি নষ্ট হওয়ার উপক্রম, বৃষ্টির রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। অর্থাৎ উভয় পরিবারের ঘরই আবহাওয়ার সঙ্গে প্রতিরোধ করতে অক্ষম, নিরাপদ ও আরামদায়ক নয়। সংক্ষেপে, উভয় পরিবারের ঘরই দুর্বল, অস্থায়ী ও আবহাওয়ার প্রভাবে বিপন্ন, যা তাদের দারিদ্র্য ও জীবনের কষ্টকে আরও প্রকটভাবে ফুটিয়ে তোলে। ঘ লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না। আসমানী, কবিতার আলোকে বিশ্লেষণ করো। উত্তর, আসমানী কবিতার আলোকে বলা যায়, লালচান মিয়ার মতো দরিদ্র মানুষদের জীবন দারিদ্র্য ও অভাবের কারণে সর্বদা কষ্টে ভরা থাকে। আসমানীর ঘর ছোট, ভেন্না পাতার ছাউনি দিয়ে তৈরি, বৃষ্টিতে পানি ঢোকে, খাবার ঠিক মতো পায় না, পোশাক ছেঁড়া এবং স্বাস্থ্য দুর্বল। ঠিক এই রকম অবস্থায় লালচান মিয়ার পরিবারও অনাহারে দিন কাটাচ্ছে, ঘর ঝুঁকিপূর্ণ, সন্তানদের শরীর দুর্বল। কবিতায় আসমানীর জীবন কষ্টময় এবং দারিদ্র্য তার আনন্দ ও স্বাভাবিক জীবনের পথে বাধা সৃষ্টি করে। লালচান মিয়ার জীবনেও একই চিত্র প্রতিফলিত হচ্ছে। সংক্ষেপে, উভয় ক্ষেত্রেই দারিদ্র্য মানুষের সুখ, স্বাস্থ্যে ও জীবনযাপন বাধা সৃষ্টি করে, অভাব তাদের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে।